আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সারা পৃথিবীর কূটনৈতিক মহল বলছে শেখ হাসিনার দেশে ফেরা শুধুমাত্র সময়ের অপেক্ষা। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই কমিশনের প্রধানকে ঘোষণা করতে হবে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হলো এবং নির্বাচনে যোগ দিতে আওয়ামী লীগের জন্য আর কোনো বাধা নেই। হ্যাঁ, এটা হবেই, হতে বাধ্য। মোহাম্মদ ইউনূসের সরকারের ক্ষমতা নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখে এবং নিষিদ্ধ আওয়ামী লীগকে করে তারা নির্বাচনের ব্যবস্থা করে। এক তো দুনিয়া ব্যাপী কূটনৈতিক চাপ, তার উপর আওয়ামী লীগের দল হিসেবে চাপ। এই চাপের একেবারে হাতে গরম প্রমাণ গত 13ই নভেম্বরের লকডাউন। প্রত্যাশার চেয়ে অনেক অনেক বেশি সফল এই লকডাউন একেবারে ফাঁস হয়ে বসছে ইউনূসের গলায়। ইউনূসের পায়ের নিচে যে শক্ত একটা বস্তু, একটা অবলম্বন ছিল এতদিন, যার উপর সিলিং এ দড়ি বেঁধে নিচে ঝুলেছিলেন, কিন্তু পায়ের নিচে ওই শক্ত জায়গাটা ছিল বলে এতদিন তার গলায় ফাঁস চেপে বসেনি। তার জন্য তিনি বেঁচে আছেন। বুঝতেই পারছেন, এই তলার অবলম্বনটি হচ্ছে আমেরিকা এবং এইটার জন্যই, আমেরিকার জন্যই তিনি বেঁচে আছেন। কিন্তু পায়ের তলার এই অবলম্বনটি ক্রমশই সরে গেছে, আর একেবারে সরে গেলে শ্বাস বন্ধ তো হবেই। ফলে মৃত্যু ছাড়া ইউনূসের সামনে আর কোনো পথ নেই। ইউনূস কম পাপ তো করেননি, সেসব পাপের হিসাব করতে গেলে অনেক সময় যাবে। শুধু মোটা মোটা কয়েকটা ঘটনা না বললেই নয়, যেগুলো তাই বলছি। প্রথমত, ষড়যন্ত্রের শরিক হয়ে দেশের গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো, সংবিধানকে ভেঙে দেয়া এবং সংবিধানের অবমাননা করাটা কিন্তু দেশদ্রোহ, মনে রাখতে হবে। এবং দেশদ্রোহের শাস্তি মৃত্যুদণ্ড। দ্বিতীয়ত, দেশটার অসাম্প্রদায়িক আত্মাকে হত্যা করে ইসলামী মৌলবাদীদের হাতে তিনি দেশটাকে তুলে দিয়েছেন, সেইটা তার আরেক বড় অপরাধ। তৃতীয় অপরাধ, মব সন্ত্রাসে মদদ দিয়ে কয়েক শত নিরপরাধ মানুষকে তিনি, মানুষের যে হত্যা হয়েছে তার দায় তার উপরেই বর্তাবে, কারণ এদের বিরুদ্ধে তিনি কোনো ব্যবস্থা নেননি। চতুর্থত, নিজের বিরুদ্ধে ওটা যাবতীয় মামলা ও অর্থদণ্ড থেকে নিজেকে অব্যাহতি দিয়ে নিয়েছেন তিনি, যেটা তার উচিত নয়। পঞ্চমত, দেশের অর্থনীতি ধ্বংস করা, সংবিধান ধ্বংস করা, সংবিধান ব্যাখ্যার নামে জালিয়াতি করে ক্ষমতা দখল করা, অর্থাৎ ভুয়া একটা সংবিধানের ব্যাখ্যা দিয়ে ক্ষমতা দখল করেছিলেন। কত আর বলবো, তাই শেষটা বলি, সেটা হলো 32 নম্বর ধানমন্ডির বাড়ি ধ্বংস করা। এই বাড়ি ছিল মুক্তিযুদ্ধের তীর্থস্থান। যদি 5 আগস্টের আগে ধ্বংস হতো এই বাড়ি, তাহলে একটা কথা ছিল, বলা যেত উন্মত্ত জনতার ক্রোধের বলি হয়েছে বঙ্গবন্ধুর বাড়ি। যেমন আরো অনেক কিছু ভেঙে চুরমার হয়েছিল সেদিন, এমনকি বঙ্গবন্ধুর বিশাল যে মূর্তি, সেটাকে কিভাবে অপমান করা হয়েছিল সেটা দেখা গেছে। কিন্তু তা তো নয়, তিনি ক্ষমতায় বসার পর মুক্তিযুদ্ধের স্মৃতি ও ইতিহাস মুছে দেওয়ার সংকল্প নেওয়ার পর ভাঙা হয়েছে এই বাড়ি। তিনি কিছুই করেননি, বরং যারা এই ধ্বংসের কাজে লিপ্ত ছিল তাদের পক্ষে সাফাই গেয়ে বলেছেন এটা নাকি মানুষের স্বতঃস্ফূর্ত ক্রোধের বহিঃপ্রকাশ এবং ভারত থেকে শেখ হাসিনার দেয়া উস্কানিমূলক বক্তব্যের জন্যই নাকি এটা হয়েছিল। 32 নম্বর ভাঙার পর পাকিস্তানের শাসক ও সামরিক বাহিনীর উল্লাস ছিল দেখার মতো। ধানমন্ডির 32 নম্বর বাড়ি ধ্বংসের ঘটনাটি ঘটে 2025 সালের এবছর 5ই ফেব্রুয়ারি। তারপর দিন 6 ফেব্রুয়ারি পাকিস্তান সেনাবাহিনীর একটি এক্স হ্যান্ডেলে অ্যাকাউন্টে টুইট করে শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতক বলা হয় এবং বাড়িটি গুড়িয়ে দেয় উচ্ছ্বাস প্রকাশ করে বলা হয় এতদিনের সেদিনের শোধ নেওয়া গেল। মোহাম্মদ ইউনূসের এসব কাজ বলা বাহুল্য দেশদ্রোহিতার অপরাধ, সেই সঙ্গে ফৌজদারি অপরাধও বটে। শেখ হাসিনা দেশে ফিরে এবং ক্ষমতায় ফিরে ইউনূসের সব অপরাধের যে বিচার করবেন বলাই বাহুল্য।
তিনি আগে থেকে নিজেকে এবং নিজের সাঙ্গপাঙ্গদের ইনডেমনিটি দিয়ে রেখেছেন বটে, তবে সেসব কোনো কাজে আসবে না। এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে ওঠে যে দেশে না হয় ফিরলেন শেখ হাসিনা, কিন্তু দেশে ফিরলেই তো ক্ষমতায় ফেরা হয় না, আর ক্ষমতায় না বসতে পারলে ইউনূসের বিচার কিভাবে করবেন তিনি? তাহলে প্রশ্ন, ক্ষমতায় কিভাবে ফিরবেন, কিভাবে ফিরবেন ও কবে ফিরবেন? সেই প্রশ্নের জবাব পেতে আমরা চোখ রাখবো একটা বিশেষ খবরের দিকে। বেশ কিছুদিন ধরে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সেফ এক্সিট নিয়ে দেশ ছাড়তে চাইছেন, এটা কোনো গোপন খবর নেই। আর এমনকি ইউনূসের নিজের দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম পর্যন্ত নিজের সাংবাদিকদের ডেকে বলেছেন যে বেশ কয়েকজন উপদেষ্টা পালাতে চাইছেন, তাদের নাম তার কাছে আছে এবং সে নামগুলো তিনি ফাঁস করে দেবেন যথাসময়ে। একবার ভাবুন তো, কেন কথা বললেন নাহিদ ইসলাম? যদি ইউনূস সরকারের সামনে কোনো বিপদ না থাকে, যদি এতদিন যেভাবে লুটে পুটে খেয়েছে উপদেষ্টারা, সেই পরিস্থিতি যদি বহাল থাকে, তাহলে কেন পালাবার কথা সেই ভাবনা আসছে উপদেষ্টাদের মাথায়? আওয়ামী লীগ নিষিদ্ধ, তাদের নির্বাচনে দাঁড়াবার সম্ভাবনা নেই, তাছাড়া দেশে আওয়ামী লীগের সমর্থক নেই, এটাই তো তারা বলেন। আর তাহলে কাকে ভয় পাচ্ছেন ইউনূস ও তার চেলা চামুন্ডারা? তারা তো জামাতের ঘরের লোক, এনসিপি তাদের নিজেদের দল, আর বিএনপি, জুলাই অভ্যুত্থানের অন্যতম শরিক তো বিএনপি। গত বছরের অন্তর্বর্তী সরকারের সব পাপের অংশীদার তো তারাও। ওই 32 নম্বর ভাঙায়, সেই যে ভাঙার কাজে বিএনপিও তো জড়িত ছিল। তাহলে বিএনপিকে কিসের ভয়? বিএনপিকে এরা ভয় পাচ্ছে না, কারণ এরা জানে আওয়ামী লীগকে ভোটের বাইরে রাখা যাবে না। আওয়ামী লীগ ভোটের ময়দানে এলে ঝড়ের মুখে বাঁশ পাতার মতো উড়ে যাবে ইউনূস, এনসিপি, জামাত, বিএনপি। তেমন পরিস্থিতিতে বিএনপি, জামাত, এনসিপি জোট বেঁধে লড়াইতে নামতে পারে, তবে তাতেও লাভ হবে না। কেন হবে না? কারণ ভারত আছে শেখ হাসিনার পাশে। কিভাবে আছে, কিভাবে মদদ দেবে? যেভাবে থাকলে ভোটের ময়দানে ভালো ফল করা যায়, প্রতিদ্বন্দ্বিতায় থাকা যায়, প্রতিদ্বন্দ্বিতায় জেতা যায়। আর কিছু ভেঙে বলছি না, এটা আওয়ামী লীগের বিরোধীরা জানে বলেই পালাবার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। মার্কিন হাই কমিশনের ট্রেসি জ্যাকবসনের সঙ্গে কথা বলতে একের পর এক উপদেষ্টা ছুটছেন, তবে কাজ হচ্ছে না, কোনো আশার আলো নেই। এসব খবর পাচ্ছেন ইউনূস। তিনি বুঝেছেন ট্রাম্পের প্রশাসন তাকে বলির পাঁঠা করতে চায়। তারা ইউনূসকে দেশ ছাড়তে দেবে না এবং ভারতও দেবে না, এখানে তাকে আটকে দেবে। আর ইউনূস যত দেখছেন পালাবার পথ বন্ধ হচ্ছে, তত বেসামাল হয়ে উল্টো পাল্টা বকতে শুরু করেছেন। কদিন আগে ভারতের রক্ষামন্ত্রী রাজনাথ সিং কড়া গলায় ধমক দিয়েছেন ইউনূসকে, বলেছেন ঠিকঠাক না চললে আমরা ব্যবস্থা নিতে পারি, তবে চাই না বাংলাদেশের বিরুদ্ধে তেমন কোনো কড়া ব্যবস্থা নিতে। একদিকে ভারতের হুমকি, অন্যদিকে শেখ হাসিনার ফিরে আসা, দুই সাঁড়াশি চাপে দিশেহারা ইউনূস। বাঁচার রাস্তা একে একে বন্ধ হয়ে যাচ্ছে, একে একে নিবিছে দেউটি। পাপ বাপকেও ছাড়ে না, আপনিও ছাড় পাবেন না মোহাম্মদ ইউনূস। আগে আপনার পাশে দাঁড়াতো নোবেল জয়ীদের দল, গত 15 মাসে যা করেছেন আপনি, তাতে কেউ আর আপনার পাশে আসবে না। দেখতে পাচ্ছেন নিজে। বাংলাদেশ ভারত যুদ্ধ কি আসন্ন? অনেক বিশ্লেষক মনে করছেন যে ইউনূস ক্ষমতায় থাকার জন্য হলেও একটি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে ফেলতে পারে, যে কারণে দেশের তরুণদের বন্দুক চালানো শেখাতে শুরু করেছে সরকারি প্রচেষ্টায়। প্রশ্ন হলো, ইউনূস কি কেবল ক্ষমতায় থাকার জন্য একটি যুদ্ধ চাইছে, নাকি এর পেছনে আরো কোনো উদ্দেশ্য রয়েছে? চলুন একটু খুঁজে দেখার চেষ্টা করি। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এক দেশের পররাষ্ট্রনীতির ছোট্ট একটি মোড়ও পুরো অঞ্চলের ভারসাম্য বদলে দিতে পারে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার সেই বিপজ্জনক খেলা খেলছে। একদিকে চীন ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, অন্যদিকে ভারতের সঙ্গে সম্পর্কের দূরত্ব বাড়াচ্ছে।
ইতিহাস বলছে পাকিস্তান এই পথেই ধ্বংসের মুখে গেছে। আমেরিকা এবং চীনের মধ্যে ভারসাম্যর খেলা খেলতে গিয়ে শেষ পর্যন্ত কারো ভরসা সে পায়নি। আজ সেই ব্যর্থ রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্কই নয়াদিল্লির সবচেয়ে বড় উদ্বেগ এবং এটি সঙ্গত। সম্প্রতি পাকিস্তানের নৌবাহিনীর জাহাজ পিএনএস সাইফ চট্টগ্রাম বন্দরে এসে নোঙর করেছে। আনুষ্ঠানিকভাবে এটি শুভেচ্ছা সফর হতে পারে, কিন্তু এর রাজনৈতিক বার্তাটি কিন্তু স্পষ্ট। ঢাকা এখন ইসলামাবাদের সঙ্গে সামরিক যোগাযোগের নতুন দরজা খুলেছে। পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল সাহির শামসাদ মির্জার ঢাকা আগমন প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর আলোচনাগুলো এই প্রক্রিয়ার অংশ। এমনকি বাংলাদেশের কিছু প্রভাবশালী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা প্রকাশ্যে বলছেন, ভারত যদি পাকিস্তান আক্রমণ করে তাহলে বাংলাদেশের উচিত উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার্স দখল করা এবং সেই জন্য চীনের সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়া। কি ভয়ঙ্কর হুমকি, ভাবুন একবার। এই প্রেক্ষাপটে ভারতের উদ্বেগ বাড়াটা স্বাভাবিক। ভারতের বার্তা সংস্থা ডিএনএ জানাচ্ছে, নয়াদিল্লি ইতিমধ্যে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি 3টি নতুন সামরিক ঘাঁটি বামুনি, কিষানগঞ্জ এবং চোপড়ায় স্থাপন করেছে। এগুলো কেবল প্রতিরক্ষা ঘাঁটি নয়, বরং কৌশলগত অবস্থান শক্ত করার অংশ। এই এলাকাগুলো ঘিরেই আছে ভারতের সবচেয়ে স্পর্শকাতর অঞ্চল, যা চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর নামে পরিচিত, যা মূলত ভারতের সঙ্গে উত্তর পূর্বের 7 রাজ্যের বা 7 সিস্টার্সের একমাত্র সংযোগ, স্থল সংযোগ। মাত্র 22 কিলোমিটার প্রশস্ত এই ভূখণ্ড ভারতের জীবন রেখা। তাই ভারতের দৃষ্টিতে এখানে কোনো অচেনা প্রভাবের প্রবেশ মানে সরাসরি অস্তিত্বের হুমকি। বাংলাদেশের উত্তরাঞ্চলে চীনের সম্পৃক্ততা এই আশঙ্কাকে আরো বাড়িয়েছে। লালমনিরহাটে নতুন বিমান ঘাঁটি গঠনের পরিকল্পনা এবং সেখানে চীনা কর্মকর্তাদের উপস্থিতি ভারতকে সন্দেহে ফেলেছে, কারণ অঞ্চলটি ভারতের সীমান্ত থেকে মাত্র 20 কিলোমিটার দূরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেটি ছিল সামরিক ঘাঁটি, সেটি এখন চীনের সহায়তায় পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে বর্তমান সরকার। নয়াদিল্লির কাছে এটি নিছক অবকাঠামো উন্নয়ন নয়, বরং সীমান্ত নিরাপত্তার উপর সরাসরি হুমকি বা চাপ। এই বাস্তবতায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি প্রকাশ্যে মন্তব্য করেছেন যে ভারত বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না, তবে ইউনূসের বক্তব্যে সতর্ক